জাজ দেম, উই আর নো ওয়ান টু জাজ দেম, কেননা বাবা মাই আমাদেরকে এই পৃথিবীতে এনেছে, তো দে আর নেক্সট টু গড। তো সেই জন্য আই এম রিয়েলি হ্যাপি কে আমি এতটুকু হলেও আমার বাবার জন্য করতে পেরেছি। ওর অ্যাকাউন্ট থেকে দিচ্ছে 2.5 ফর রেকর্ড। না, প্রথমে বাবু এক দিচ্ছে, দিলাম। ও আলাদা আলাদা করে দিচ্ছে। ওকে ডান। মা এক্সিড অ্যামাউন্ট লিমিট কেন? 50-50 করে দিতে হবে নাকি? কার্ডের লিমিটটা কমানো, একবার 50-50 করে দেখি। ডিসমিস করলাম। রূপাই ফেলিয়ার। এই বলো না দাদা, টেনশনের ব্যাপার, লিমিটটা আমার বাড়ানোই আছে। আজকে বাবুর ডিসচার্জ আছে, তো পেন্ডিং হচ্ছে 5 লাখ। সেটা রূপাই 2.5 দিচ্ছে, আর শঙ্কর কাকু এসে বোধহয় 2.5 দেবে, দিয়ে পরে বাবুর অ্যাকাউন্ট থেকে সেটা ট্রান্সফার হবে। আমি আর রূপাই যা তা করছি, সব কিছু রেকর্ড বাবু হাতে থাকে। এটা একটা প্রচণ্ড বিশাল বড় একটা ড্রামা হয়ে গেল। বাবুর ডিসচার্জ সার্টিফিকেট পাওয়া গেল, তাতে পাতে গিয়ে আমাদের মাথার ঘাম পায়ে চলে গেল, কারণ বাবু বুঝিয়ে যাচ্ছে যতটা সম্ভব। আমরা বুঝতে পারছি না, কমিউনিকেশনের প্রবলেম হয়ে যাচ্ছে। শঙ্কর কাকু এসছে বাকিটা রেখে করতে। শঙ্কর কাকু দিল 3 লাখ, তাই তো? শঙ্কর কাকু 3,03,076 দিয়েছে, আর রূপাই দিয়েছে 2.5 দিয়ে আপাতত 5.5 আমাদের পেন্ডিং ছিল, সেটা কমপ্লিট হয়ে গেল। আমরা এখন বাড়ি যাচ্ছি, ডিসচার্জ আমার এটা ওয়ার্ডে জমা দেবো, তারপরে কিছু খাবো, প্রচণ্ড খিদে পেয়েছে। মা বসে আছে খাবারের ওখানে। তো এটা মানে বাবু যা ঝেড়েছে, ঝাড়াটা অবভিয়াস আমাকে আর রূপাইকে সুন্দর, আমরা দুজন মাখনের মতন ঝাড়টা শুনলাম, যদিও আমাদের কোনো দোষ ছিল না, বাট শুনতে হলো, কিছু করার নেই। আমরা নিজেও এখন পেশেন্ট, অবভিয়াসলি একটু মেন্টালি এটা ড্রপ হচ্ছে, ইমোশনাল হয়ে যাচ্ছে। তো এটাই এখন এখান থেকে নার্স ফার্স হোম কেয়ার থেকে নিয়ে যাচ্ছে অ্যাপোলো, নিয়ে সবাই ওরা আমার সাথেই গাড়ি করে আমার বাড়িতে যাবে। আমার বাড়িতে থাকবে 10-12 দিন, তারপরে শিফট হবে। এটা হচ্ছে আমাদের আজকে লাস্ট ডে। লেমন টি খাচ্ছি। ব্যাপারটা হচ্ছে বাবুকে যখন বিলটা দেবো তখন লাস্ট চাটা রূপাইয়ের অ্যাকাউন্ট থেকে গেছে না আমার অ্যাকাউন্ট থেকে গেছে, সেটাও আমরা লিখে রাখবো ভাবছি, তাই তো? এটা আমি খাইয়েছি না তুমি খাইয়েছি? এটা আমি খাইয়েছি। আমরা এখন চা ফা খাচ্ছি, একটুখানি চানা মানা খেলাম। সেটা আমার মা আর শঙ্কর কাকু ওখানে বসে আছে, হোম কেয়ারের লোকগুলো গিয়ে সমস্ত কিছু ডিটেলসে বুঝবে, আর বাবুকে জামা কাপড় পরিয়ে তারপরে এখন আমার বাড়ি নিয়ে যাওয়া হবে। এবার সিম্বাকে কোথায় লুকিয়ে রাখবো সেটা দেখতে হবে, কেননা প্রথমে যখন বাবু ঢুকবে তখন সিম্বাকে সাইডেই রাখতে হবে, নাহলে হঠাৎ করে লাফালাফি করবে, মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, লাইফ টাইম কমেডি হচ্ছে। আজকে বাবুর ডিসচার্জ হওয়ার কথা ছিল, এখন 5:15 বাজে। এখন আমরা হসপিটালে খালি একবার এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং, আর কাকু আমাদেরকে পুরো টাইম দিয়ে যাচ্ছে ওই বিল্ডিং থেকে এই বিল্ডিং। মা ভয় পেয়ে বাড়ি চলে গেছে, মা আর নিতে পারছে না। ব্যাপার হচ্ছে ডিসচার্জ তো হয়ে গেছে, বাট নার্স নিয়ে প্রবলেম, একটাও নার্স খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে কী কী ইকুইপমেন্ট লাগবে সেটাই বুঝতে পারছি না। ওরা এখান থেকে হোম কেয়ার থেকে এত বড় একটা ফিরিস্তি দিয়েছে 1 লাখ টাকার, উইচ ইজ ভেরি অ্যাবসার্ড। মানে পুরো বাড়িটাকে হসপিটাল বানিয়ে দিতে চায়, একেবারে ফ্রড স্ক্যাম। অ্যাপোলোর হোম কেয়ারে কেউ এসো না বাপের জন্যে। তো সেটা, তারপরে রূপাই একটা সেন্টারে কথা বলে, আমি একটা সেন্টারে কথা বললাম, কথা বলে এখন আমরা কনফার্ম করবো। তারপরে ডক্টর সুরেশ, যে নাকি আইসিইউর ওয়ার্ড হেড রয়েছে, তার সাথে কথা বলে ফাইনালি জানবো কী কী জিনিস লাগবে বাবুর বাড়িতে। এটা আমি আর পায়েল ম্যাগি খাবো বলে এখানে বসে রয়েছি। বাবুর এখনো ডিসচার্জ হয়নি, কারণ ওরা নার্স আসছে অন ওয়েতে হোম কেয়ারে। তো পায়েলকেও দেখতে পেয়েছি, ও গরম গরম ম্যাগি খাচ্ছে। মানে লিটারেলি পিকনিক কাইন্ড অফ স্পট তৈরি হয়েছে ওখানে। রূপাইকে পাঠিয়েছি ম্যাগি আনার জন্য, তারপর দেখছি পায়েলও অর্ডার করেছে ম্যাগি। যাই হোক, এখানটাতে এই হচ্ছে, মানে আরও আমাদের 1-2 ঘন্টা লাগবে ডিসচার্জ করে নিয়ে যেতে বাবুকে। তা এত খিদে পাচ্ছে, আর সকাল থেকে 14 বার একবার দোতলা 3 তলা ওনকো বিল্ডিং, মেন বিল্ডিং, এই করতে করতে আমরা পুরো, আমি আর রূপাই এক্সস্টেড। ভাই বউ ম্যাগি নিয়ে চলে এসছে, আর এদিকে বাবু রেডিমেডি হয়ে বসে আছে, বাড়ি যাবে বেচারা সকাল থেকে। এখন আমরা নার্স অ্যারেঞ্জ করতে পারি না। সস সস ম্যাগি চাইয়ে মুছে আগে। রূপাই কিন্তু যাতা করছে, কখন বাড়ি যাব ঠিক নেই ভাই, আজকে পুরো অর্ধ বেরিয়ে। ফাইনালি এখন সন্ধ্যে 7টা বাজে, সমস্ত ফর্মালিটি কমপ্লিট হলো। বাবুকে এখন নিয়ে যাব, আমি গাড়ি আনতে যাচ্ছি, কারণ বাবু হুইল চেয়ারে নামছে, তো আমাকেই গাড়ি করে নিয়ে যেতে হবে। আমার না এখন মাথাটা ঘুরছে, মানে এক একটা করে স্টেপ যাচ্ছি, লিফটে একবারও যাতায়াত করতে হয় না, কারণ লিফট প্রচুর ভিড় হয়। তো 3 তলা 2 তলা বারবার করে সিঁড়ি দিয়ে উঠছি যাচ্ছি, লিটারেলি মনে হচ্ছে ফেন্ট আউট হয়ে যাব। মানে এত ঝামেলা, এখানে বসে বসে হোম কেয়ার নিয়ে বেশি ঝামেলারও। হোম কেয়ারের লোক পুরো এলো, কী কী লাগবে না লাগবে সমস্ত ডিটেলসে সব কিছু গুছিয়ে বুঝে পেমেন্ট করে সব ফাইনালাইজ করে কী কী মেডিসিন লাগবে সব বুঝে টুঝে দেন আমাদের এখন মুভ করতে হবে। তো দেখা যাক। বাবারে
এত টায়ার্ড যে বাড়ি থেকে রেস্ট করতে পারবো না। ঠিক, এটা হচ্ছে ফাইনাল ভিডিও অফ দ্য অ্যাপোলো হসপিটাল। গাড়ির দিকে যাচ্ছি, পার্কিং তো ভেতরে পাইনি, বাইরে করেছি। তখন বাইরে থেকে গাড়ি আনতে যাচ্ছি, আমার মাথাটা না বন বন করে ঘুরছে, মানে হঠাৎ হঠাৎ করে মনে হচ্ছে এই বুদ্ধি দুম করে পড়ে যাব। গায়ে কোনো শক্তি নেই, জাস্ট কথা বলতে হচ্ছে, তার জন্য জোশে কথা বলছি। তোমাদের থেকে আরও স্পিরিট পাচ্ছি, কারণ আমি জানি ভিডিওটা যখন পোস্ট করবো তখন তোমরা সবাই দেখবে, খুব মজা করে নিজেদের অনেকে রিলেট করতে পারবে। সো এটা হচ্ছে পুরো অ্যাপোলো ক্লিনিক্যালস হসপিটালের মাঝখানে তো পায়েলের সাথে খুব ভালো, যাই হোক একটুখানি আড্ডা ফাড্ডা মারলাম বলে ভালো লাগলো। তো এখন আমার গাড়ি পুরো সার্ভিস লেনের ওখানে রাখা, অনেকটাই হেঁটে যেতে হবে, গিয়ে তারপরে মেন বিল্ডিংয়ে নিয়ে আসবো। বাবু নামছে, এই অবধি শেষ না, বাড়ি গিয়ে আজকে রেস্ট ফ্রেস করতে পারবো না। বাবুর বুঝতেই পারছো একটা ইমোশনাল তো মানুষের হয়, যে কথা বলতে বলতে হঠাৎ করে অত পরিষ্কার করে কথা বলতে পারছে না, জড়িয়ে যাচ্ছে, অনেক কিছু বলতে চাইছে, আমরা বুঝতে পারছি না। তো তার জন্য আমাদেরও ফ্রাস্ট্রেশন হচ্ছে, বাবুর পেশেন্টের আরও বেশি ফ্রাস্ট্রেশন থাকে অবভিয়াসলি, যখন কেউ কাউকে কথা গুছিয়ে বলতে না পারে। তো এই আর কি, এরপর এখন যুদ্ধ চলবে। সেন্টার থেকে রাখা হলো হোম কেয়ারের, ওরা 10 দিনের প্যাকেজ নিচ্ছে 28,000 টাকা, ইকুইপমেন্টের খরচা আলাদা, আমাদের মেডিসিন তো আমাদেরই। আর আরেকটা যেটা লাগবে সেটা বললো, আমি ফুডিংটা বললাম দ্যাট আই উইল পে দেম, কারণ আমি আরেকজনের এক্সট্রা একটা দায়িত্ব আর নিতে পারবো না, কে কী খাবে না খাবে, কারণ আমাদের বাড়িতে টোটাল অন্যরকম খাওয়া দাওয়া, আমরা সব সতে মতে সেদ্ধ মেদ্ধ এইসব খাই। সিম্বা পুচকেগুলোর যত্ন নিতে হবে, ওরা আলাদা করে খায়, তো ইটস নট পসিবল কে আরেকটা মানুষকে আবার টেক কেয়ার করে সুন্দর করে রান্না করে খাওয়ানো। শেফালি এবার কাজ ছেড়ে পালাবে, তাহলে এত মানে ভ্যারিয়েশন থাকলে ফুডের। তো সেই জন্য আমি বললাম যে ফুডিংয়ের যা যা লাগে সেটা আপনি নিয়ে নিন, বাট আমি ওই দায়িত্বটা নিতে পারবো না। ঠিক আছে, আমি বাড়ি গিয়ে বাকিটা বানাবো। ফাইনালি 15 দিনের জার্নি পুরো আমি রেকর্ড করেছি, যতটা পেরেছি আমি পোস্ট করব। ডেফিনেটলি একটু লেটেই পোস্ট করব, কারণ আমি চাই না এইসব শুনে অন্য আত্মীয় স্বজনরা 14 বার ফোন করে করে বিরক্ত করুক, তার জন্য। সারাদিন পর হসপিটাল থেকে ফিরে তারপর এটা হচ্ছে থাম্বি আর কিয়ারা এইসব করছে বসে পেস্তির ঘরে, আর এখানে সিম্বাও আটকানো, কেননা বাবু জাস্ট ঘরে ঢুকেছে, তো বাবুর যাতে কোনো প্রবলেম না হয় তার জন্য। বাবু আমার বাড়িতে এসছে বলে পেস্তা ওয়েলকাম করেছে উইথ অর্কিড অ্যান্ড অল। আবার অ্যাপোলো থেকেও তো আবার পেয়েছে, গিফট পেয়েছে। গিফটটা কোথায় গেল? কি একটা গিফট দিয়েছে, রূপাইও আইসক্রিমে হয়ে বসে আছে। মানে সারাদিনের পর এখন রাত কটা বাজে? 9টা বোধ হয়। 9টা মানে 10:30 বাজতে চলে। ও 10:30 বাজে, বাপরে। ঘরের বাইরে শুয়েছিল, শোকাশোকি করে। জানি অনেকক্ষণ ধরে করতেছে এটা হ্যাঁ, হসপিটাল থেকে যে গিফটটা দিয়েছে চলে আসবে। ওপেন করুন আপনার। এত শূন্যর পর সব ভিডিও নিয়েছি, গেলে ডাক্তার যে তখন কথা বলছিল ওই ভিডিওটা না হয় না, কারণ কি জানি ডাক্তার কিছু মনে করে এত বিলের চুনা দিয়েছে, তারপর কি গিফট দিয়েছে? একটা 17 লাখের গিফট। একটা কফি মাগ দিতে পারো, তারপর ছবি থাকবে তাকে। দুটো বেচারা পটি টটি করে কুই সাই করে। ওরা লাস্ট ফিট কখন খেয়েছিল কিয়ারা আর থাম্বি? বিকেলবেলা 6:30। অনেকটা খেয়েছে, ডিনারই খাবিয়ে দিয়েছে ওদের। ওই জন্য তারপরে দুজনে পেট ভরে পটি করে এখন ঘুমাচ্ছে। প্রথমে খেললো সিমির সাথে। কফি মাগ অ্যাপোলো লেখা নাকি? আমি এখন জলও খেতে পাচ্ছি না, আমাদেরকে তো বাট কিউট দেখতে। ঠিক আছে, এটা বাবু বাড়ি থেকে খাবে, চা খাবে। কিন্তু আমার বাড়িতে আসার খুব ইচ্ছা। লাস্টে আমি আমার জন্য এখন ওকে মাঝরাতে ডেকেছি, রাত 10:30 11টার সময় এসছে। বাবু এসছে, ও যেহেতু এর আগে এনআরএসের নার্স ছিল, এখন ডায়মন্ড হারবারের মেডিকেল কলেজের ওখানে ও ডিউটি করে, তো অনেক বেশি এক্সপিরিয়েন্স। তার জন্য আমি বললাম তুই আয় মা, বাড়িতে সেটা আমাকে উদ্ধার কর। আমার মায়ের সময় আমার এরকম আরও দুটো বন্ধু ছিল জানিস তো, আরেকজন ও আরজি করের ছিল, এসে দেখে দেখে সব কিছু ক্লিন করে দিয়ে যেত। দিয়ে চেনাশোনা বন্ধু বান্ধবের একটু ফ্যামিলির মতন হেল্প করে, তার জন্য ভালো লাগে। জেনুইন অ্যাডভাইস দেবে মিস বিজয়া। তোকে খুব খেলাবো কালকে ডেডলিফট মারতে না পারলে। এটা হচ্ছে বৌমার বিজয়া কত খাটছে, আমি ব্যাক অফ দ্য স্ক্রিন। ঠিক আছে, 3টে যা না আগে যা 3টে ভূতনির মতন আমরা বাবুর ওই রাইস টিউবে খাবারগুলার কি একটা কি বল ওটাকে কি বলে বিজয়া বলে? হ্যাঁ, ফিডিং পাউচ, ওটা খুঁজে বেড়াচ্ছি অনলাইনে, অনেক জায়গায় জিজ্ঞেস করেছি, কেউ ডেলিভারি দিচ্ছে না, সব বন্ধ। এদিকে বাবুকে কালকে সকাল 6টার সময় ওইটা খাওয়াতে হবে, তার জন্য এখন রাত 12টার সময় আমরা 3 মহিলা অ্যাডভেঞ্চারাসে বেরিয়েছি।
এই হাসপাতাল ওই হাসপাতাল ঘুরছি, ঠিক আছে? আমরা যাচ্ছি পাড়াতে, কনকনে ঠান্ডা, মানে এটাও একটা অভিজ্ঞতা। রাত 12টার সময় ওষুধপত্র খুঁজতে বেরিয়েছি, যতগুলো অনলাইনে অর্ডার করা যায় সবগুলো করেছি, বাট আজকেই ডিসচার্জ হয়েছে তো সদ্য, মানে আমাদের বুঝে ওঠা খুব মুশকিল হয়ে গেছে যে অনেক কিছু আছে প্রসিডিওর, নাক দিয়ে খেতে দিতে হচ্ছে, লিকুইড ফুড দরকার। আর লিকুইড ফুডটা দেওয়ার জন্য আমি অত মেডিকেল টার্ম বলতে পারবো না, বিজয়া বলতে পারবে, মানে যেই খাবারটা বাবাকে দেওয়া হবে সেটা গোলার জন্য একটা পাউচ ব্যাগ আছে, যেটা নাকি আশেপাশে কোথাও পাওয়া যাচ্ছে না। তো আমরা রাতের বেলা মেডিকাতে ঢুকছি এখন। আমরিতে গেলাম, আমরিতে নেই, আমরা মেডিকাতেও পাইনি এই ওষুধটা। এই চুপ, আমরা মেডিকাতেও এখানে পাইনি, কিচ্ছু পাইনি, কোথায় কি পাবো জানি না। পুরো অনেকগুলো হসপিটাল খোঁজা হয়ে গেল মাঝরাতে, এবার আমরা ডিজার্টেড হয়ে গেছি। বল বাবু কালকে কি খাবে? বাবু 6টার সময় খাবে, বাবু কি খাবে, কি খাবে বাবু? এটা হচ্ছে কোমল, নো নিড টু इंट्रोड्यूस, कोमल हम भैया एंड ये है भैया का और एक अच्छा दोस्त, तो दे हैव कम टू हेल्प मी, क्योंकि कल सॉरी আমি বাংলায় বলি, কেননা কালকে বাবুর ডিসচার্জ আছে। তো বাবু যেহেতু অলরেডি একবার ডিসচার্জ হয়ে গেছিলো, তারপরে যাওয়ার পরে বাবুর ব্লাড প্রেশারটা অনেকটা বেড়ে গেছিলো, উইচ ওয়াজ রিস্কি। তো ডক্টর বিকাশ আগরওয়াল বললো আবার হসপিটালে নিয়ে আসতে। আমরা তারপরে পরশুদিন ভর্তি করিয়ে এখন অবধি বাবু 2 দিন আইসিইউতে ছিল। আগামীকাল 1 জানুয়ারি 2026 বাবার আবার ডিসচার্জ হবে। তো উনি এসছেন, ডক্টর বিকাশ আগরওয়ালেরও ভালো বন্ধু, তো আমাকে জাস্ট ওভারঅল একটু হেল্প করতে, যে কী হয়েছে প্রসিডিওর, পার্সোনালি একটু কথা বলবে, যাতে নাকি আমি একটা ভালো নার্স পাই। ভাইয়াও এসে পালিয়ে চলে যাচ্ছে বারবার, কোমলরাও এসে বসে আছে অলরেডি, বেচারারা 2 ঘন্টা ধরে এসে বসে আছে, 12টা থেকে 1:30 বাজে, এখনও ডক্টর রাউন্ডে আছে, আসবে। তো দেখা যাক কতটা কি হবে, কারণ অলরেডি উই আর ডান 17 হার্ড ক্যাশ অলরেডি, এর আগের বার চলে গেছে। তো এইবার রাইট নাও উই হ্যাভ অনলি লিমিটেশন অফ 2.5 লাখ, যেটার থেকে অবভিয়াসলি আরও কিছু অ্যাড অন করতে হবে না কি করতে হবে। তো ডক্টরের কাছে আজকে আমরা ওভারঅল সমস্ত কিছু নিয়ে কথা বলবো, তার জন্য ওরা এসেছে, আমি একা কথা বলতে পারবো না। ইয়েস দ্যাটস ইট। আর রাতের প্রোগ্রামও ফেস 31 ফাইনালি এখানে বসে ডিসাইড করলাম যে আমরা স্যাটারডে ক্লাবে যাবো। তার আগে অবধি আমার মন মেজাজ একদম ভালো ছিল না, তো আমার যাওয়ার কোনো প্ল্যানও ছিল না। তারপর কোমল আর আংশু খুব বুস্ট করলো, না যেতে হবে। তো এই জাস্ট আমরা একটা টিকিট নিয়েছি। তো ইয়েস দ্যাট ওয়াজ দ্য আপডেট। এটা হচ্ছে হসপিটাল থেকে ফেরার পথে পেস্তি আর সিম্বাকে নিয়ে এখন আমি যাচ্ছি আমার একটা ওই ব্লেজারের টেলারের কাছে, যার কাছে আমার ব্লেজার কয়েকটা অল্টার করতে দেওয়া হয়েছিল, এখনো আনতে যেতে পারিনি। তো আজকে ইনস্ট্যান্ট হসপিটালে বসে স্যাটারডে ক্লাবে পাসেস তুললাম, যাতে নাকি 31 এর প্রোগ্রাম দেখতে যেতে পারি। তো ইয়েস, তো আউটফিট লাগবে, আউটফিট সব টেলারের কাছে। তো এখন পিক করতে যাচ্ছি। পেস্তি এতক্ষণ ধরে বেচারা সিম্বি, কিয়ারা, থাম্বি এদের কেয়ার করছিল, তো এইসব করে টোরে পেস্তিকে বললাম তুই একটু নিচে নাম, বলে এখন কসবার দিকে একটু যাচ্ছি। ওগুলো তুলে তারপরে লাঞ্চও করিনি, দেখি রাস্তার মধ্যে যদি কোনো ম্যাকডোনাল্ডস বা মোমো ফোমো কিছু একটা হয় ইনস্ট্যান্ট খেয়ে নেবো, খেয়ে নিয়ে বাস তারপরে একটু রেস্ট করবো। তারপরে বিকেলবেলা পেস্তা, প্রয়াস, শ্রেষ্ঠা ওরা সব বেরোবে, আমি একটু লেট করেই বেরোবো। 3টে বাচ্চাকে ডিনার ফিনার করে দিয়ে ওদেরকে ঘুম টুম পাড়িয়ে তারপর আমি 9টা 9:30 নাগাদ সেলিব্রেট করতে বেরোবো একটু 31। আর বাবুর কালকে ডিসচার্জ, আজকে বাবুকে দেখে আসলাম, একটু বেটার লাগলো। কালকে দেখে খুব মনটা খারাপ হয়ে গেছিলো, টেনশনে পড়ে গেছিলাম। তো আজকে ওভারঅল মোটামুটি ভালো লাগলো, দেখা যাক, হোপ কালকে আরো বেটার হবে। তো ডিসচার্জ এবার অনেক কিছু প্রসিডিওর, সব কিছু, একটা বেড স্ট্যান্ড লাগবে বাবুর ওই ফিড করার জন্য, এই সমস্ত কিছু আছে, কিছু ব্যাপার স্যাপার। ইয়াস দ্যাটস ইট। আমি এসে গেছি এখন কসবা নিউ মার্কেটে, এখান থেকে ব্লেজারগুলো তুলবো। তোমাদেরকে বলেছিলাম কি হোলি টেলার ওখানে নিচেই আমার গাড়ি পার্ক আছে, পেস্তা আর সিম্বা গাড়িতে রয়েছে। আমি ব্লেজারগুলো ফাট করে তুলেই তারপরে একটু যাওয়ার সময় মোমো খাবো বা বার্গার খাবো। প্রচণ্ড খিদে পেয়েছে, হসপিটাল থেকে ডিরেক্ট এখানে চলে এসেছি, কেননা টাইম পাবো না, সন্ধ্যাবেলা আবার বেরোতে হবে 31 করতে। তো ইয়েস, লটস আর গোয়িং ইন মাই লাইফ, স্টিল আই এম অলওয়েজ হ্যাপি। আমি না তাড়াহুড়ো করে ব্যাগ ফ্যাগেও নিয়ে এতগুলো ব্লেজার গাঠি বোচকা বানিয়ে যাচ্ছি এখন গাড়ির থেকে। ফাইনালি বার্গার, মোমো ফোমো আর কিছু করিনি। কসবার এখানে একটা দোকান আছে, দেখাতে পারছি না আমি, বিরিয়ানি হাট বলে, অনেকেই চিনবে নিশ্চয়ই রাজরাঙার এখানটাতে। অনেক আগে যখন আমার ছেলে মেয়ে, ইন্দ্রাণী ম্যাম বলে একজন ডিপিএস এর টিচার আছে, তার কাছে প্রয়াস পেস্তা অনেক বছর টিউশনই পড়েছে, তো এই রাজরাঙার এখানটাতে। তো তখন এই বিরিয়ানি হাটটাতে না আমরা খুঁজে পেয়েছিলাম 60 টাকা না 70 টাকা করে, না রে 60 টাকা করে এগ বিরিয়ানি হয় বা আলু বিরিয়ানি এরকম একটা কিছু। তো এখন বোধহয় একটু দাম বেড়েছে। তো এখন আন্ডা বিরিয়ানি তুললাম 4খানা, আমি, প্রয়াস, পেস্তা আর একটা এক্সট্রা নিয়েছি। তো দেখা যাক, বিরিয়ানি খাবো, বেশ মজাই হচ্ছে 31টা। তো পুরোনো মানে সারা বছর যেরকম
এইখান থেকে খেতাম, এই রোড সাইড ছোট্ট দোকানটা, বাট খুব ভালো হয় বিরিয়ানি, মানে রোড সাইড বলে আছে কিন্তু খুব ভালো কোয়ালিটির হয় আর খুব ভালো টেস্ট হয়। তো এটা থেকে এখন বিরিয়ানি তুলছি, জমিয়ে বিরিয়ানি খাবো। যতটা জোরে খিদে পেয়েছে ততটা জোরে মানে যা তা টায়ার্ড লাগছে, তো বাড়ি বিরিয়ানি খাবো মজাসে খেটে, তারপর আবার একটু রেস্ট করে আবার রাতের জন্য তৈরি হবো। তো ইয়েস, 31st লাঞ্চ মনে থাকবে, 31st লাঞ্চ রোড সাইডে রাজডাঙ্গার বিরিয়ানি হাট থেকে বিরিয়ানি খেলাম, আর রাতের বেলা স্যাটারডে ক্লাব থেকে কাবাব খাবো অ্যান্ড ওয়াইন খাবো। সো দ্যাটস দ্য পাঞ্চ। পেস্তি আমার মেয়েটা পাগলি, তুই নতুন বছরে পাগলি থাকবি তো নাকি? আরো পাগল হবো। সিম্বা বেশি পাগল না তুই বেশি পাগল? সিম্বা সিম্বা আমার থেকে একটু বেশি পাগল। হ্যাপি নিউ ইয়ার বলে দে সবাইকে ইন অ্যাডভান্স। সিম্বা জানে না রাতের বেলা ওর সাথে কি স্ক্যামটা হবে, ওকে খাইয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে মা দিদি দাদা সবাই বেরিয়ে যাবে। হ্যালো, গুড ইভিনিং। আমি এই ভিডিও ক্লিপিংটা এক্সট্রা অ্যাড অন করে ঢোকাচ্ছি। আমি তখন নভেম্বর আর ডিসেম্বরে আমার বাবার শরীর খারাপের যেই ব্লগটা আমি এখন পোস্ট করছি তোমাদের জন্য, এটা অলরেডি আমি 3 মাস না 4 মাস, সরি হ্যাঁ, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি 4 মাস পরে আমি পোস্ট করছি। বাট তখন আমাদের মনের অবস্থা, আমাদের পুরো ফ্যামিলির অবস্থা বুঝতেই পারছো, বাড়িতে একজন ক্যান্সার পেশেন্ট এরকম একজন থাকলে পরে, এত ক্রিটিক্যাল সিচুয়েশন থাকলে পরে তো খুব বাজে অবস্থা হয়। তারপরেও আমি তোমাদের জন্য এই ভিডিও ক্লিপিংগুলো কিছু কিছু তুলেছি, যেটা এই ব্লগের মাঝখানে রয়েছে। বাট মাঝখানে আমি ভাবলাম মানে তোমাদের হয়তো অনেকটা ব্ল্যাঙ্ক লাগবে যে বাবু বাড়ি চলে এলো, বাবুকে আমরা ওয়েলকাম করলাম, পেস্তা ফুল টুল দিয়ে অর্কিড দিয়ে বাবুকে ওয়েলকাম করলো, বাবুকে ডিসচার্জ করে নিয়ে আসলাম। 26শে ডিসেম্বর বাবুর প্রথম ডিসচার্জ হয়েছে, তো সেই জন্য তারপরেই আবার তোমরা দেখছো যে আমি হসপিটালে যাচ্ছি, আবার বাবুকে নিয়ে আসছি, তো দুবার বাবুর ডিসচার্জ হয়েছে। সেই জন্য অনেকে কনফিউজড হয়ে যাবে যে অ্যাকচুয়ালি কি হয়েছে, যেহেতু আমি ডিটেলসে তখন আর মানে অত পুরোটা ক্যাপচার করার সময় পাইনি। কেননা ট্রাস্ট মি, ওই সময়গুলো আমাদের লাইফে মানে সব থেকে কংক্রিট ডিসিশনগুলো আমাকে বানাতে হয়েছিল। তো আমাদের লাইফে যা গেছে সেটা শুধু আমি জানি, আমার বাড়ির লোক জানে, আমার বাবা জানে, মানে যা তা অবস্থা হয়েছে। এরকম পেশেন্ট থাকলে যে কিভাবে ডিল করতে হয়, মানে ঠিক সময়ে ঠিক ডিসিশন নেওয়াটা, ঠিক ট্রিটমেন্ট দেওয়াটা। আমার বাবা প্রচন্ড ক্রুশিয়াল অবস্থা ছিল, শুধু যে ক্যান্সার, জিভে ক্যান্সার হয়েছিল সেটা না, তার সাথে আমার বাবা ইজ হাইলি ডায়াবেটিক, তারপরে কিডনিতে একটু ইস্যু আছে, সিকেডি সিএলডি, এগুলো ডক্টরের মেডিকেল টার্ম, যাই তো মানে ডক্টরের কাছ থেকে শিখে এগুলো শিখেছি। তো এইগুলো রয়েছে, প্লাস আমার বাবার একটু স্কিনেও র্যাশ ট্যাশ হ্যানা ত্যানা এইসব তো আছেই। তো সমস্ত কিছু মিলিয়ে দ্য সার্জারি ওয়াজ রিয়েলি ক্রিটিক্যাল। ডক্টররা যখন বোর্ড মিটিং নিয়ে বসেছিল, অ্যাপোলোর সমস্ত ডক্টররা, মানে পুরো ইউনিট অফ ডক্টর তো একটা এত বড় সার্জারি ডিসিশন নেয়, সেখানে ডক্টর বিকাশ আগরওয়াল ছিল যে নাকি অনকোলজিস্ট মানে অ্যাপোলোর, তারপরে ডক্টর প্লাস্টিক সার্জন ছিল ডক্টর সপ্তর্ষি ভট্টাচার্য, মানে যে নাকি জিপটা নতুন জিপটা রিবিল্ড করেছে।
তারপরে একজন কিডনির ডক্টর ছিল, একজন আইসিইউ ইউনিটের ডক্টর ছিল, ডক্টর রামানুম নাকি একজন ভদ্রলোকের, সরি মানে নামগুলো মনে নেই। তো অন্য এই সমস্ত ইউনিট বসে আমি একাই গেছিলাম, আমার সাথে আমার বান্ধবী গেছিল কোমল। তো আমরা দুজন গেছিলাম বোর্ড মিটিং অ্যাটেন্ড করতে। তখন ডক্টর বলেছিল যে দেয়ার ইজ আ চান্স অফ 40% রিস্ক, মানে ওদের মেডিকেল টার্ম অনুযায়ী 40% রিস্ক আছে সার্জারিটায়। কেননা প্রায় 7-8 ঘন্টার সার্জারি ছিল, উইচ ওয়াজ কোয়াইট রিস্কি। কেননা ওরকম আমার বাবা 76 ইয়ার্স ওল্ড, তো 76 বছর বয়সে হাই ডায়াবেটিক, প্লাস কিডনির ইস্যু আছে, প্লাস হার্টের ইস্যু আছে, সমস্ত কিছু মিলিয়ে এতক্ষণ অবধি অ্যানাস্থেশিয়া দিয়ে একটা পেশেন্টের এত বড় লেন্দি একটা সার্জারি করার জন্য মানে ইটস কোয়াইট রিস্কি। মানে ডাক্তারদেরও অনেক হ্যাটস অফ টু হোল ইউনিট সরি। তো ওনারা বলল পেশেন্টের পার্টি, তো আপনাদের জানার ফুল রাইট আছে, কিন্তু আমাদের কাছে আর অন্য কোনো অপশনও ছিল না, কেননা ক্যান্সার হ্যাজ টু বি কিওর্ড। তো সেটা জিপটা না কাটলে তো অবভিয়াসলি ওটা আরও বেশি, মানে পেট সিটি স্ক্যান বলে একটা ক্যান্সার পেশেন্টদের একটা স্ক্যান করা হয়, যেটা আমাদের কলকাতায় 2 না 3টে ক্লিনিকে করা হয়। একটা অ্যাপোলো ক্লিনিক্যালসে, আরেকটা শিয়ালদার কোনো একটা আছে, আরেকটা আছে সল্ট লেকের একটা সেন্টার, তোমরা গুগল করলেই জানতে পারবে। তার আগে অবধি আমার এসব ব্যাপারে কোনো নলেজ ছিল না, মানে ক্যান্সার সম্পর্কে এত হিউজ নলেজ হয়েছে আমার বাবাকে নিয়ে, এত দৌড়াদৌড়ি এত কিছু মানে নাড়াচাড়া করার পরে আমি অনেকটা নলেজ গেইন করতে পেরেছি বলতে পারো। তো পেট সিটি স্ক্যানটা হচ্ছে কি নর্মাল একটা স্ক্যান যেটা করায়, সেটা ওরা দেখে যে ইনফেক্টেড এরিয়াতে ক্যান্সারের কি ক্যাটাগরি, সেই অনুযায়ী ওরা মানে সার্জারি ডিসাইড করে। সেটা প্রথমেই হয় না হজবরলা হয়ে, বাবার বন্ধু টন্ধুরা কেউ কয়েকজন বলেছিল যে পিয়ারলেসেই দেখাও, পিয়ারলেসে ভালো ডক্টর আছে, হ্যাঁ না তেনা বলে পিয়ারলেসে একজন ডক্টরকে দেখিয়েছিলাম। আমরা ডক্টরের সাথে কথা বলে একদমই স্যাটিসফাই ছিলাম না। প্রথম কথা, পিয়ারলেসের অ্যাম্বিয়েন্সটা আমার কাছে একটু ডিমোটিভেটিং লেগেছিল, মানে নো অফেন্স, এটা আমি পার্সোনালি ফিল করেছি, কেননা আমি নিজে পার্সোনালি একটু নিট অ্যান্ড ক্লিন, একটু ভালো জায়গা প্রিফার করি। কেননা একটা পেশেন্ট তো এমনিতেই মেন্টালি ডিপ্রেস থাকে, সেখানে সে যদি ওরকম আরও একটা মানে যেখানে নাকি অতটা হাইজেনিক নয়, অতটা মানে হেলদি অ্যাম্বিয়েন্স না, অতটা ব্রাইট কোনো রকম ভাইব্রেশন নেই, সেখানটাতে পেশেন্ট আমার মনে হয় আরও মেন্টালি ডিটোরিয়েট করে। তো ডেফিনেটলি সবার আর্থিক সামর্থ্য হয়তো সেইভাবে সাপোর্ট করে না, আই ডু রেসপেক্ট দ্যাট। বাট ভগবানের আশীর্বাদে যেহেতু আমার বাবা ওটা অ্যাফোর্ড করতে পারতো এক্সপেন্ডিচারটা, তো আমরা তখন বাবুকে বললাম যে বাবু টাকা পয়সার কথা ভেবো না, মানে সুস্থ হলে বেঁচে থাকলে পরে টাকা আবার আর্ন করা যায়, বাট মানুষ চলে গেলে তো সেটাকে আর মানে ফিরিয়ে আনা যায় না। তো সেই জন্য আমি বাবুর ব্যাপারে বলেছি যে পিয়ারলেসে যাবো না, কেন পিয়ারলেসের ডক্টরটা না খুব মানে কেমন একটা খুব রুথলেস ওয়েতে বললো না, হ্যাঁ মানে বাবুর সামনেই বলছে ওনার তো এখন 3rd স্টেজ হয়ে গেছে, এখন এই অবস্থাতে তো ওনাকে এই করতে হবে ওই করতে হবে, জিভটা কেটে ফেলে দিতে হবে, তার মধ্যে হাই সুগার হাই ডায়াবেটিক। মানে ইউজুয়ালি জিভ যখন নাকি ওরাল ক্যান্সার হয়, জিভ ফিভ কাটলে পরে ডক্টর বললো যে এখান থেকে নাকি ফ্লেশ নিয়ে ওটা আবার তৈরি করে। তো বাবুর যেহেতু সুগার রয়েছে, হাই ডায়াবেটিক, তার জন্য এখানকার ফ্লেশটা এখানে দিলে পরে ওটা ভালো করে নাকি হোল্ড করবে না, কিছুদিন পর অপারেশনটা আনসাকসেসফুলও হতে পারে, মানে জিভটা অত রিবিল্ডটা ভালো হবে না। তার জন্য বাবুকে চেস্টের এখান থেকে নিয়েছে, যেহেতু এখানকার ফ্লেশটা হেভি হয়। তো তার জন্য বাবু যখন কথা বলতে, এখন যেমন অ্যাট প্রেজেন্ট, এটা এখন আমি আজকে ভিডিওটা বানাচ্ছি এপ্রিলের 4 তারিখে, আজকে 4 তারিখ, তো এখন বাবুর কথা যে বলতে পারছে, কথাটা একটু হেভি হয়, বাট হি ক্যান টক, মানে অপারেশনটা সাকসেসফুল হয়েছে, কথাও বলা শুরু করে দিয়েছে। প্রায় অপারেশনের 15-20 দিনের মধ্যে বাবু মানে আকার ইঙ্গিতে বেশ ভালোই ভয়েস দিয়ে কথা, এখন তো পুরোপুরি পরিষ্কার কথা বলে। তো যাই হোক, ভগবানের অসীম কৃপা। তো ওখানে ডক্টর বলেছিল করলে এটা হবে না ওটা হবে না, মানে কেমন একটু হোপলেস ওয়েতে বলছিল যে এখন তো বয়স হয়ে গেছে, মানে মারা গেলেই বা কি, এটা আর কিছু করা যাবে না, আমাদের যতটুকু করা করবো। তো আমরা তো ওই মোমেন্টে ওখান থেকে বেরিয়ে এলাম, বেরিয়ে এসে আমি সাথে সাথে ফোনে আমার আরেকটা বান্ধবীর সাথে যোগাযোগ করলাম। রিসেন্টলি ওরও একটা নন্দাই, মানে ননদের হাজবেন্ডেরও সেম হয়েছিল, তখন ওই আমাকে রেফার করলো যে তুমি বিকাশ আগরওয়ালকে দেখাও। তো তখন সাথে সাথেই আমরা নেক্সট দিন ফুলবাগানে ডক্টরের চেম্বার, পার্সোনাল চেম্বার আছে, ওখানে গিয়ে ওনার সাথে কথা বলে বাবুও খুব ইমপ্রেস হলো, কেননা ডক্টর নিজে পার্সোনালি প্রচন্ড প্রেজেন্টেবল, খুব মানে ওয়েল ম্যানার্ড, ওয়েল বিহেভ, আর খুব মেন্টালি পেশেন্টকে বুস্ট আপ করে কথা বলে। তো আমরা প্রথমেই ডক্টরকে বলেছিলাম, বাবুকে না তখনও জানানো হয়নি যে বাবুর পিয়ারলেসের রিপোর্টটাতে মানে ক্যান্সার যে 3rd স্টেজ এসছে। তো আমরা তখন বিকাশ আগরওয়ালকে গিয়ে বললাম ইশারায় যে ডক্টর পেশেন্ট কিন্তু জানে না, তো আপনি এটা আপনার মতন করে ডিল করে বলুন।
অ্যান্ড ট্রাস্ট মি ডক্টর আমাদের সাথে এত কোঅপারেট করেছে। প্রথমে বাবুকে বলে রাখাল বাবু কিছু করতে হবে না, এই তো ভালো হয়ে যাবেন, একটা জাস্ট ইনফেকশন হয়েছে, উই উইল ডু আ মাইনর সার্জারি অ্যান্ড থিংস উইল বি গেট বেটার। মানে এত সুন্দর করে বললো, তো বাবুর তো খুব মজা লেগেছে, খুব সুন্দর করে বলেছে। তারপরের দিন আস্তে আস্তে করে খুলে সব বলা হয়েছে যে তা একটা পেশেন্টের তো এত বড় একটা ট্রমা নিতে একটু টাইম লাগে, তো তার জন্য দুম করে কাউকে বললে অনেকে সেটা নিতে পারে না। তো নেক্সট দিন ডক্টর বললো ইমিডিয়েটলি পেট সিটি স্ক্যান করতে। পেট সিটি স্ক্যান হচ্ছে এমন একটা এক্সামিনেশন ফর ক্যান্সার পেশেন্ট, যেখানে নাকি মানে আমাদের অ্যাপোলোতে ওটা প্যাকেজ ছিল 22 না 25,000, আমার এক্স্যাক্ট অ্যামাউন্ট এখন মনে নেই, এরকমই 20-22 হাজার টাকা, যেখানে নাকি একটা ইঞ্জেকশন দিয়ে তারপরে অ্যানাস্থেশিয়া দিয়ে ওরা পুরো মানে এই জায়গাটার করে, স্ক্যান করে, একদম ডিপ স্ক্যান, যে ক্যান্সারটা আদেও শুধু জিভ অবধি আছে না, জিভের কোন লেয়ার অবধি যে লাংস টাংসেও ছড়িয়েছে কিনা। তো সেটা করে পজিটিভলি দেখা গেল যে বাবুর মানে কোথাও ওটা হোপফুলি ছড়ায়নি, শুধু জিভ অবধি রয়েছে, লাংস অবধি বা কোনো জায়গা অবধি যায়নি। তো জিভ অবধি ছড়ায়নি যখন, তার আগে অবধি আমরা খুব স্ট্রেস ছিলাম, কেননা ডক্টর বলে দিয়েছিল যে যদি ওটা লাংস অবধি ছড়িয়ে যেত তার মানে তো ক্যান্সার টিস্যুগুলো তো খুব তাড়াতাড়ি গ্রো করে, তো তাহলে শুধু জিভটাকে কেটে সার্জারি করে এত বড় রিস্ক নিয়ে পেশেন্টকে কষ্ট দিয়ে কোনো মানে হয় না, তখন ওটা অ্যাকসেপ্ট করে নিতে হবে, মেবি রেডিয়েশন বা কেমোফেমো দিয়ে যতটা কিছুটা ওরালি একটা মানে প্রোটেকশন দিয়ে পেশেন্টকে যতদিন আর কি বাঁচিয়ে রাখা যায়। মানে খুব একটা মানে ওটা একটা সাংঘাতিক মানে ছিল আমাদের জন্য যে আদেও কি হবে। তো পেট সিটি স্ক্যানের দিনও আমরা সকাল প্রায় 7টা না 8টার সময় ওখানে গিয়ে বসেছি। তারপরে যেই নাকি ওরা একটা করলো, ফাস্টিং সুগার চেক করলো, দেখলো বাবুর সেটাতেও ফাস্টিং সুগার অনেকটা, মানে প্রায় 300-350 মতো। তখন ওরা আবার ওই এক্সপেরিমেন্টটা ডিক্লাইন করলো, বললো 300-350 সুগার হলে পরে কিছুতে পেট সিটি স্ক্যানও করা যাবে না, সুগারটা কমাতে হবে। তারপরে ওরা দুটো ইঞ্জেকশন দিল, ইঞ্জেকশন দিয়ে 2 ঘন্টা বসিয়ে রেখে দিল। তারপরে বাবুর সুগার লেভেল কমলো 160 না 170-এ। তারপরে গিয়ে পেট সিটি স্ক্যানে আবার ঢুকলো। তো হোল প্রসিজিওর করতে করতে আমাদের ওখান থেকে বেরোতে প্রায় সন্ধে 6টা-7টা বেজে গেছিল। তারপরে ডিরেক্ট যখন পেট সিটি স্ক্যানে দেখা গেল যে ওটা কোথাও ছড়ায়নি, শুধু জিভ অবধি আছে, ইমিডিয়েটলি ডক্টররা কথা বললো, হসপিটাল থেকেই ডক্টরের কাছে ইনফরমেশন চলে গেছে। তখন ডক্টর বলল আপনি আজকেই ইমিডিয়েটলি ওনাকে ভর্তি করিয়ে দিন, কারণ আমার বাবার এতগুলো প্রবলেম ছিল, তো সবগুলো স্টেবিলাইজ করার জন্য সার্জারির আগে মিনিমাম ডক্টর বলেছে 4 থেকে 5 দিন বাবুকে হসপিটাল থাকতে, যাতে নাকি ওরা বাবুর সুগার লেভেল কমিয়ে আনতে পারে, বাবুর ক্রিয়েটিন লেভেল কমিয়ে আনতে পারে। সরি আমি মেডিকেল টার্মগুলো অনেক ঠিকঠাক করে বলছি না, মানে ক্ষমা করে দিও যদি ঠিক করে বলতে না পারি, কারণ আমি মেডিকেল স্টুডেন্ট না, যতটুকু ডক্টরের থেকে শুনেছি। তো তারপরে যাতে কিডনির কোনো রকম মানে এফেক্টেড না হয়, সমস্ত কিছু বাবুকে স্টেবিলাইজ করার জন্য, ব্যালেন্স করার জন্য, মানে প্রি সার্জারি যতটা যত্ন করে করা যায় সেটা করার জন্য ডক্টর বাবুকে ইমিডিয়েটলি সেদিনই ভর্তি নিয়ে নিয়েছিল। এবার তারপরে 4 দিন পর বাবুর যখন সমস্ত কিছু একদম মানে স্টেবিলাইজ করে দিল ওরা, অ্যান্ড ওরা বুঝলো যে এবার বাবুকে সার্জারিতে নিয়ে যাওয়া যাবে, তখন তো তার আগের দিন অবভিয়াসলি আমি সেটা নিয়েও ব্লগ বানিয়েছি যে আমি নিজে বন্ড সাইন করতে গেছিলাম দানা রাত 11টার সময়। বাবুকে অনেক মনের জোর যতটা মেয়ে হিসেবে দেওয়ার কথা ততটা দিয়েছি। বাবুর ওই ডায়লগটা খুব ভয়ঙ্কর ছিল, মানে আমি অনেক দিন অবধি ঘুমাতে পারিনি, আর সারাক্ষণ বুকের ওপর বেজেছে যে এত বড় দায়িত্ব নিয়েছি, মানে ঠিকঠাক ডিসিশন নিচ্ছি তো, মানে ঠিকঠাক করে মানে পুরো নিজের ওপর দায়িত্ব থাকলে বুঝতেই পারছো, মানে সবই করছি, মনের সাহস দিচ্ছি, বাট ইনস্পাইট অফ দ্যাট ডাক্তার ওদিকে সার্জারি করছে আর প্রত্যেকটা সেকেন্ড আমি আমাকে কোশ্চেন করছি কে সবকিছু ঠিকঠাক হচ্ছে তো, মানে সবকিছু ঠিক হবে তো, ঠিক ডিসিশন নিচ্ছি তো, ঠিক কনসেন্ট দিচ্ছি তো, কেননা ডিউরিং সার্জারি, ডিউরিং হসপিটালাইজেশন সমস্ত কনসেন্ট পেপারে আমার সাইন ছিল, আই ওয়াজ দ্য কনসার্ন পার্সন টু ডিল উইথ। তার জন্য কেউ হয়তো পয়েন্ট আউট করবে না, আমার মা জানবে হয়তো যে আমি আমার বেস্টটা দিয়েছি, আমার ভাই জানবে বা আমার বর জানবে, আমার ছেলে মেয়ে জানবে, বাট তবু আমি তো নিজের মানে ক্ষমা করতে পারবো না যে আমি মেবি কোথাও ভুল রং ডিসিশন নিয়েছি। যাই হোক, মানে লেন্দি স্টোরি। তো সেই দিনই বাবুকে হসপিটালে ভর্তি করানো হলো। তার 4 দিন পর বাবুর সার্জারি হলো, প্রায় 7-8 ঘন্টার সার্জারি ছিল। সার্জারি ওয়াজ সাকসেসফুল, সবাই আমরা প্রচন্ড খুশি ছিলাম। সেগুলোরও পুরো ব্লগ আমি মানে আগেরগুলোতে পোস্ট করেছি, যারা তোমরা দেখেছো ডেফিনেটলি জানো। তো সেটা করার পরে এবার হচ্ছে ফান পার্ট, যেই রিজনে আমি মাঝখানে ব্রেক করে তোমাদেরকে বোঝাচ্ছি যে কি হলো ব্লগটাতে। সেটা হচ্ছে গিয়ে বাবুর 26 তারিখে ডক্টর ডিসচার্জ দিয়েছিল, 13 না 14 তারিখে বোধহয় অপারেশন হয়েছিল, 13ই ডিসেম্বর অপারেশন হয়েছিল। তারপরে বাবুর ডিসচার্জ ছিল 26 তারিখে।
তো যখন বাবু ডিসচার্জ হয়েছিল তখনও বাবু আইসিইউর আরেকটা ইউনিট আছে এসডিইউ বলে, মানে জাস্ট অপারেশন থিয়েটারের পাশে ইন্টেন্সিভ কেয়ারেরই পেশেন্ট। তো সেখানে ছিল, তো সেখানে বাবু ভর্তির সময় ওখানের যে কনসার্ন হাউস ফিজিশিয়ান যে থাকে, মানে আইসিইউ ইউনিটের যে ফিজিশিয়ান, সে তো ডিসচার্জ সামারিটা সেই লেখে। সেখানে অদ্ভুতভাবে, মানে এটা বোধহয় অনেক পেশেন্ট পার্টির সাথেই হয়, মানে আমাদের সাথে কি হয়েছে, আমি আমাদের বাবুর প্রথম যখন সার্জারির পরে তারপরে হসপিটাল বিল 12 দিন না 15 দিন মতন বাবু ছিল, তো সেখানে আমাদের বিল হয়েছিল 17.5 লাখ টাকা, আর পুরোটাই আমাদেরকে ক্যাশে পে করতে হয়েছিল, কেননা বাবুর অত ইন্স্যুরেন্স ব্যাকআপ ছিল না, মাত্র 2.5 লাখ টাকার ব্যাকআপ ছিল, উইচ ইজ ভেরি নমিনাল। তো ডক্টরই বললো মাত্র 2.5 লাখ টাকা দিয়ে তো কিছু হবে না, ইফ ইউ আর পেইং ইন ক্যাশ তাহলে বেটার তোমরা প্রথমে ক্যাশেই বলো, তাহলে অন্তত বিলটা ঠিকঠাক হবে। ঠিকঠাক কিছু না, ডক্টর এস্টিমেশন দিয়েছিল 10-12 লাখ টাকা। সেখানে বাবুর এত ক্রিটিক্যাল সিচুয়েশন, এত বারবার এত কিছু দরকার হয়েছে, প্রায় 11 থেকে 12 ইউনিট ব্লাড দরকার হয়েছে, মানে ফ্রেশ ব্লাড। আর অ্যাপোলোতে যারা পেশেন্ট ভর্তি বা যারা কাজ করো তারা ডেফিনেটলি জানো, ওরা মানে তুমি পে করে ব্লাড ডোনেট করতে পারবে না বা ব্লাডের বটল কিনতে পারবে না, তোমাকে ফ্রেশ ব্লাড দিয়ে রিফিল করতে হবে। মানে পেশেন্টের যখন ব্লাড লাগছে ওরা ওদের ব্লাড ব্যাংক থেকে ব্লাড দিয়ে দিচ্ছে, বাট আমাদের মানে পেশেন্ট পার্টিকে গিয়ে আবার ফ্রেশ ব্লাড গিয়ে ওখানে ডোনেট করতে হবে। তো আমার বন্ধু বান্ধবরা সেই সময় প্রচুর হেল্প করেছে, প্রায় 11 ইউনিটই আমরা রক্ত পুরো ওদেরকে রিফিল করে দিয়েছি। তো এত কিছু হয়েছে, মাঝখানে হঠাৎ করে রাতের বেলা এসডিইউ থেকে ফোন আসতো, পেশেন্টের তো এটা প্রবলেম হচ্ছে, চেস্ট ইনফেকশন হয়েছে, মানে পোস্ট সার্জারি যেগুলো হয়, যেহেতু এত মেজর সার্জারি। বাবুর নাক দিয়ে রাইস টিউব ছিল, গলার এখানটাতে ট্রেকস্টমি ছিল, যেখান দিয়ে নাকি যেহেতু জিভটা কথা বলতে পারতো না, জিভটা মানে স্টিচ করে নতুন রিবিল্ড হয়েছে, তো জিভ দিয়ে কোনো কিছুই হতো না, নাক দিয়েই খাওয়া হতো, নাক দিয়েই ব্রিথ নেওয়া হতো। আর এখানটাতে যেহেতু পোস্ট সার্জারি কাফ জমে থাকে, তো সেটাকে ক্লিয়ার করার জন্য ডক্টররা গলার এই শ্বাসনালীর এখান দিয়ে একটা হোল করে, যেখান দিয়ে একটা পাইপ ঢুকিয়ে দেয় ডক্টর, সেখান দিয়ে একটা সাকশন পাইপ আসে, মেশিনের একটা সাকশন মেশিন, সেটা দিয়ে ওটা ঢুকিয়ে দিনে অন্তত 7-8 বার করে বাবুর ওই কাফটা বার করতে হতো। মানে আমার বাড়িতে বাবু ছিল 2 মাস, তো নার্সের সাথে করে 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 মানে আমি বোধহয় হাফ মেডিকেল এই ক্রিটিক্যাল জিনিসগুলো মানে হ্যান্ডেল করতে শিখে গেছি। তো সেই ওরকম করে করতে হতো। তো সেই সিচুয়েশনে বুঝতেই পারছো, মানে এক এক দিন এক এক রকম ক্রাইটেরিয়া যাচ্ছে, আজকে এটা লাগবে, কালকে ওরা যেটাই বলছে, মানে আমি ওই মোমেন্টটার সেকেন্ড কাউকে ফোন করার মতন আমার টাইম থাকছে না যে ইমিডিয়েটলি এখন ওনাকে এই টেস্টটা করতে নিয়ে যেতে হবে, ইমিডিয়েটলি ওনাকে এখন ওই রুমে নিয়ে যেতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, এখান দিয়ে সেন্ট্রালাইজ চ্যানেল করতে হবে, অন্য জায়গায় চ্যানেল পাচ্ছি না। তো সমস্ত কিছুতে আমি ইমিডিয়েটলি বলেছি যে হোয়াট এভার ফিলস রাইট ফর ইউ এখনই করুন, টাকার চিন্তা করবেন না, যা হয় দেখা যাবে, পেশেন্ট ভালো থাকতে হবে। তো সেগুলো, সেই ডিসিশনগুলো রাত 12টা 1টা 2টো যখন তখন হসপিটাল থেকে ফোন আসতো, সব কিছু করেছি। তো করার পরে ফাইনালি বাবু সুস্থ হয়ে ডক্টর ডিসচার্জ সার্টিফিকেট লিখলো 26 তারিখে। এবার 25 তারিখে ছুটি ছিল, 25শে ডিসেম্বর। তো আমরা কি করেছি, ওখানে অ্যাপোলোর যে হোম কেয়ারের যে ইউনিটটা রয়েছে, আমি 25 তারিখে গিয়ে আমি আর রূপাই ওখানে কথা বলে এসেছি। না, আমি আর রূপাই না, সরি, আমি আর অরিত্র, আমার একটা ভাই গেছিল যে রেন্টিস্ট, তো সেদিন ব্লাড দিতে গেছিল, দিয়ে ও আর আমি বললাম চল এখানে হোম কেয়ার থেকে, কেননা কালকে বাবুর ডিসচার্জ, তো আমাকে একবারে তো সমস্ত মানে আইসিইউ থেকে পেশেন্ট বার করছি, মানে বুঝতে পারছো তো, তো আমাকে সমস্ত মানে একটা লিটারেলি হসপিটালই বাড়িতে বয়ে নিয়ে আসতে হতো। তার জন্য আগের থেকে ওদের সাথে কথা বলে এসেছি। 25 তারিখে আমি যেই গাধাটার সাথে কথা বলেছি ওখানে রিসেপশনে, সে বেটা ওদের হেডকে কিছু জানায়নি। 26 তারিখে যখন নাকি সকাল থেকে রাত অবধি দৌড়াদৌড়ি করে, সবাই জানো যাদের নাকি হসপিটাল এরম পেশেন্ট ভর্তি হয়েছে বা কেউ হয়েছে, যে ডিসচার্জের দিন কতটা প্যাথেটিক থাকে, মানে সকাল 10টায় যদি ডিসচার্জ হয়ে যায়, সমস্ত ফর্মালিটি কমপ্লিট করতে করতে রাত 11টা 12টাও বেজে যায়। তো আমাদের সাথেও তাই হয়েছে, 11টা 12টা অবধি বসে রয়েছি হোম কেয়ারে। ওরা বলছে না, আমরা তো 25 তারিখে বন্ধ ছিলাম, তাই আমাদের কাছে কোনো ইনফরমেশনই আসেনি যে আপনার আইসিইউর পুরো ইউনিট লাগবে, তো আমাদের কাছে এখন কোনো নার্সও রেডি নেই, রেডি করতে আমাদের আরও 2 দিন লাগবে। আমি বললাম আমাদের তখন অলরেডি পেমেন্ট হয়ে গেছে, 17.5 লাখ টাকা পুরো ক্লিয়ার করে দেওয়া হয়ে গেছে, সমস্ত ডিসচার্জ সার্টিফিকেট তৈরি হয়ে গেছে, সমস্ত মেডিসিন কিনে নিয়েছি ফার্মেসি থেকে, যে বাড়িতে গিয়ে এগুলো লাগবে, পেশেন্ট রেডি হয়ে বসে আছে। মানে বাবুর কি অবস্থা ভাবো, বাড়ি যাবে করে সে তো ছটফটাচ্ছে, মানে 15-20 দিন বাড়ির চেহারা দেখেনি, তো রেডি হয়ে বসে রয়েছে। আর আমার মানে নিজেকে এত অপারক লাগছে, আমি আর রূপাই পাগলের মতন যে এখন কি করব, বাবুকে কি বলবো গিয়ে, যে মানে রেডিমেডি হয়ে গেছে অথচ নিতে পারবো না বাড়িতে। তারপরে ফাইনালি রাত 11:30 না 12টার সময় রূপাই বললো না কোথাও তো ফোন করতে হবে, বলে আমরা অনলাইনে জাস্ট র্যান্ডাম একটা আয়া সেন্টার থেকে, কি যেন সেন্টারটার নাম আমি ভুলেও গেছি, চোর চিটিংবাজ সেন্টার একখানা, সেখান থেকে নিলাম।
সেখান থেকে ওরা আমাদের কাছ থেকে 20 দিনের অ্যাডভান্স নিয়ে নিল, পার ডে 2200 করে, উইচ ওয়াজ আ লট অ্যামাউন্ট। তো আমাদের তখন আর উপায় ছিল না, আমরা বললাম হ্যাঁ ইমিডিয়েটলি। আমাদের খুব প্রথমে বাতলা মারলো, আমাদের এফিসিয়েন্ট নার্স যাবে, গিয়ে সমস্ত ডক্টরের থেকে ডিসচার্জ সব কিছু বুঝে নেবে, তারপরে সমস্ত ইউনিট সেট টেট করে দেবে, হসপিটাল বেড লাগবে, তারপরে ওই স্যালাইন ঝোলায় যে সেই স্ট্যান্ডগুলো, হসপিটাল স্ট্যান্ড যেগুলো, সেইগুলো লাগবে, সাকশন পাইপ লাগবে, এই মেশিন লাগবে, নেবুলাইজার লাগবে, অনেক কিছু বাবুর দরকার ছিল। তো বললো আমরা সব কিছু সাপ্লাই করে দেবো, আপনি শুধু এসে মানে সব কিছু সর্ট আউট করে দিন। ওরা 2টো লোক চলে আসলো, এসে প্রথমে ডাক্তারের থেকে সব বুঝলো। এবার আমি তো তখন ওখানে পেমেন্ট হানা তেনা ওষুধপত্র তুলছি, এগুলো নিয়ে দৌড়াদৌড়ি করছি। তো আমি ওই নার্স সেন্টারের লোক দুটোকে বললাম আপনারা কিন্তু মানে ডিটটো পাই টু পাই ডক্টরের থেকে বুঝে নেবেন যে কখন কি ওষুধ খাওয়াতে হবে, কখন কি করতে হবে, কেননা আমরা লেম্যানদের পক্ষে বোঝা পসিবল না। আর এত কাটা ছেঁড়া, এত ক্রিটিক্যাল অবস্থা, মানে আমার মাথাই চলছে না যে, আর সারাদিন ওরকম দৌড়ে দৌড়ে মানে টানা অতদিন মানে পেশেন্ট পার্টির যদি ওরকম দৌড়াদৌড়ি করতে হয় হসপিটালে, অবভিয়াসলি বুঝতে পারছো মানে আমারও সুগার লেভেল কমে গেছিলো, আমিও টায়ার্ড হয়ে গেছিলাম। তো আমার মাথা না হ্যাং হয়ে গেছে, আমার আর কাজ করছিল না। তখন আমি বললাম কি তোমরা কিন্তু প্লিজ বুঝে নিও যে কি কি করতে হবে। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম করে নিচ্ছি, আপনি খালি টাকা ক্লিয়ার করে দিন। সাটার আমি পুরো অ্যামাউন্টটা ওদেরকে জিপে করে দিলাম, করে ওদের পেপারপত্রে সাইন করে দিলাম। ওরাও খুব বললো বুঝেছি বলে বাবুকে 26 তারিখে বাড়ি নিয়ে আসা হলো। সারা রাত আমরা মানে ওরা এসে কি মাথা মুন্ডু বোঝালো ভগবান জানে। তারপরে আমার আরেকটা মানে বান্ধবী নার্স ছিল, সেও এসে অনেক কিছু বুঝিয়েছে টুঝিয়েছে। লাস্টে দেখা গেল এই ওষুধ নেই, ওই ওষুধ নেই, বাবুকে যেই খাবারের দেওয়া হবে প্যাকেটগুলো সেই প্যাকেট নেই, আর সেই প্যাকেট খুঁজেই পাওয়া যাচ্ছে না। আমি এখন প্যাকেটের নামগুলোও ভুলে গেছি, কি প্যাকেট যেন, তখন খুব মনে ছিল, এখন একদম ভুলে গেছি। তো সেইগুলো বড় বড় মেডিকেল শপে খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে একদম টিপিক্যাল সার্জিক্যাল পার্ট ওগুলো। তারপরে ওরকম রাত 1টা-2টোর সময় আমরা মেডিকাতে এখানে ওখানে খুঁজতে বেরিয়েছি, আমি, আমার ভাইয়ের বউ আর আমার সেই বান্ধবী, কোথাও কিচ্ছু পাইনি। তারপরে কখনো ওই টাটা এমআইজির তে অর্ডার করছি, 4টে-5টা আসছে, কখনো ওই দূর দিগন্তে কোনো একটা মানে অনলাইনে অর্ডার করছি, সেখান থেকে জিনিস আসছে। তো এইসব করতে করতে বাবুর 26 তারিখটা গেল। অদ্ভুতভাবে 27 তারিখে না 28 তারিখে, জাস্ট 2 দিন গেছে, 28 তারিখে বাবুর হঠাৎ করে নার্সটা বলছে সুগার চেক করেছে, বলছে ওনার তো 350 না 450 সুগার হয়ে গেছে। এবার আমাদের তো মাথায় হাট, ওরম ক্রিটিক্যাল পেশেন্ট। আমি সাথে সাথে ডক্টরকে ফোন করেছি, বিকাশ আগরওয়ালকে। ডক্টর বলছে এ বাবা এটা তো একদমই ঠিক না, মানে এত তো এটা বাড়িতে ম্যানেজ করা যাবে না, এত হাই সুগার হয়ে গেছে, ইমিডিয়েটলি তুমি ওনাকে আবার ইমার্জেন্সিতে ভর্তি করো, আমি বলে দিচ্ছি। এবার মজার কথাটা কি শোনো, এটা আমাদের কোনো ফল্ট ছিল না। ডক্টর যে ডিসচার্জ সামারি লিখেছে উনি মেনশনই করেনি পেশেন্ট ইজ হাই ডায়াবেটিক। বাবুর যে পেন ইনসুলিন চলতো, সার্জারির সময় তো আর পেন ইনসুলিন ওখানে ওইভাবে দিত না, ওরা তো সবকিছু চ্যানেল করা ছিল, ওখান দিয়েই দিত। ওরা বেমালুম ভুলে গেছে যে আমার বাবাকে পেন ইনসুলিন দিনে 3বার করে দিতে হয়, একবার 4 ইউনিট, একবার 6 ইউনিট, একবার 4 ইউনিট, পুরো একদম মাপে মাপ। তো সেটা পুরো ভুলে গেছে। আর এই মানে নার্স সেন্টারের লোকগুলো ডিটেলসে কিচ্ছু জানেনি, যেখানে আমিও ওদের ভার্বালি বলেছিলাম যে আমার বাবা হাই ডায়াবেটিক। এতবার করে বলা সত্ত্বেও সে জিজ্ঞেসও করেনি নিজের থেকে কিউরিয়াস হয়ে, ও জাস্ট ডিসচার্জ সামারি ফলো করেছে। 2 দিন পরে কি ভাগ্যক্রমে ওই নার্সটা হঠাৎ করে বলেছে সুগারটা চেক করে দিই, চেক করে দেখেছে ওরকম অবস্থা। আমরা 28 না 29 তারিখে আমরা গিয়ে আবার বাবুকে ইমার্জেন্সিতে ভর্তি করেছি। মানে দ্যাট ওয়াজ প্যাথেটিক। মানে একটা পেশেন্টের কি অবস্থা হতে পারে ভাবতে পারছো? হসপিটাল থেকে জাস্ট 2 দিন আগে এসছে ওরকম ক্রিটিক্যাল সিচুয়েশন, 16-17 দিন থেকে, তার 2 দিন পরে সে আবার জানছে যে আমি হসপিটালে চলে যাচ্ছি, আমার আবার সিরিয়াস অবস্থা। মানে আমরা হোপলেস হয়ে গেছিলাম। বাবুকে দেখে আমার মায়া লাগছিল, কিছু বলতে পারছিল না তো কথা, এত খারাপ লাগছিল। তো ইমার্জেন্সিতে সারাদিন সেদিন আমি আর রূপাই দাঁড়িয়ে থেকে প্রায় আমাদের সেদিনও রাত 1টা-2টো বেজেছে। বাবুকে আবার ওরা আইসিইউতে ভর্তি করালো। তারপর থেকে আমি এই পার্টগুলো করেছি। সেকেন্ড টাইম বাবুর আবার ডিসচার্জ হলো 1 তারিখে। 31 তারিখেই ডক্টর করবে বলেছিল, আমি বলেছি 31 তারিখে করো না, 31 তারিখে আবার সব বন্ধ থাকবে, আবার আমি কোনো হেল্প পাবো না, তো ইটস বেটার 1 তারিখে বা 2 তারিখে করা। তো বাবুর বোধহয় 1 তারিখে না 2 তারিখে এরকম হয়েছিল। তো ইয়েস, তারপরে তো বাকি যা করেছি। আর 31 তারিখ রাতে একটু বন্ধুদের সাথে পার্টি করতে গেছিলাম, অনেক রাতে, মানে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে বাবুকে দেখে টেকে এসে রাত 11:30টায় বেরিয়েছিলাম। স্যাটারডে ক্লাবে বন্ধুদের সাথে গেছিলাম, কোমল আর অংশুর সাথে গিয়ে কিছুক্ষণ ছিলাম। তো ওখানে আমার আর ভিডিও করার আর কোনো মন মানসিকতাও ছিল না, কোনো এনার্জিও ছিল না। জাস্ট একটুখানি গান বাজনা শুনে, একটুখানি 1টা কি 2টো হয়তো ওয়াইন ফাইন খেয়েছি, খেয়ে বাড়ি চলে এসেছিলাম, কেননা নেক্সট দিনই বাবুর ডিসচার্জ ছিল।
তো ইয়েস, আর বাকি তো এতটুকুই। ও আর বাবুর যেহেতু কেমো নিতে পারবে না, কিডনিতে প্রবলেম আছে, তার জন্য ডক্টর বলেছে পোস্ট সার্জারি কেমো নেওয়া যাবে না। ইউজুয়ালি সার্জারির 1 মাসের মধ্যে কেমো বা রেডিয়েশন থেরাপি শুরু হয়ে যায়। তো আমার বাবার 30 রেডিয়েশন হয়েছে, সেটা নিয়েও অনেক কনফিউশন ছিল, কেননা বাবা আমার কাছে 2 মাস থাকার পরপরই আমার দুবাইতে ট্রিপ ছিল, তোমরা সবাই জানো। তো দুবাই চলে গেছিলাম, তো আমি বলেছিলাম যে মানে তখন ডিসিশন নিতে পারছিলাম না, কেননা আবার সেম রেডিয়েশন নিতে গিয়ে রেডিয়েশনের ডক্টর বলেছে যে উনি হয়তো নিতে পারবে না, মানে একটু তো পেনফুল, মুখে আলসার হয়ে যেতে পারে, অনেক প্রবলেম হতে পারে মানে ডিউরিং রেডিয়েশন, তো উনি হয়তো নিতে পারবে না, উনি ওটা সার্ভাইভ করতে পারবে না, আপনারা ডিসাইড করুন নেবেন কি নেবেন না। কেননা অ্যাপোলোতে 30টা রেডিয়েশনই তোমাকে নিতে হবে, আর 30টা রেডিয়েশনের প্যাকেজ হচ্ছে গিয়ে 2.5 লাখ টাকা। তো সেখানটাতে ওটা আমি বাবুকে বললাম যে আমি ঘুরে আসি, এখন আমি আর কিছু ডিসিশন নিতে পারছি না, এটা তো একটা বড় ডিসিশন, আমরা সবাই বসে একসাথে ডিসাইড করব যে এইভাবেই রাখবো নাকি রেডিয়েশনটা নিয়ে বেকার আবার বাবুকে কষ্ট দেবো, মানে কি করা উচিত। তারপরে ঘুরে টুরে এসে যাই হোক, আমিও বন্ধু বান্ধবের সাথে কথা বললাম, মাও আত্মীয় স্বজন অন্যদের সাথে খপের সাথে কথা টথা বলে ডিসাইড করলো। মা বললো না, তোর বাবু এখন মেন্টালি অনেকটা বেশি মানে স্টেবল, অনেকটা বেশি স্ট্রেংথ পেয়েছে, নিজেই বলেছে যে না রেডিয়েশন নেবে। তা না হলে ওটা একটা ইনকমপ্লিট প্রসিজিওর হয়ে যেত। পরে জানলাম যে রেডিয়েশন বা কেমো না নিলে ক্যান্সারটা খুব তাড়াতাড়ি আবার নাকি ফিরে আসে, উইচ ইজ ভেরি মানে খুব ডেঞ্জারাস, মানে তখন আর বাঁচানো যায় না পেশেন্টকে, আরও বাজে অবস্থা হয়ে যায়। তো সেই জন্য ফাইনালি গত সপ্তাহে বাবুর রেডিয়েশন পুরো 30টা কমপ্লিট হলো। এখন আফটার রেডিয়েশন হালকা ফুলকা যেরকম মুখে আলসার সেরকম, আর প্রচুর মানে ভালো ভালো ভিটামিন, মাল্টিভিটামিন মেডিসিন চলছে, অয়েনমেন্ট চলছে। তো তোমাদের সবার আশীর্বাদে এত বড় একটা জার্নি উই হ্যাভ কমপ্লিটেড, আর আই এম রিয়েলি গ্রেটফুল যে এত কিছুর মধ্যেও আমি শুধু হাসি খুশি থাকতে পেরেছি, ব্লগ বানাতে পেরেছি, জাস্ট বিকজ আমি জানতাম যে আমি যদি ভেঙে পড়ে বোকা বোকা ডিপ্রেস হয়ে ব্লগ বানাই তাহলে আমি তোমাদেরকে কি করে বুস্ট করব, কেননা এরকম হসপিটালাইজ হওয়া, অসুখ বিসুখ, আরো বড় বড় কেউ নিজেদের মানুষজনকে হারিয়ে ফেলছো, তো মৃত্যু, শোক, তাপ, এগুলো তো আমাদের লাইফের পার্ট। তো সেগুলোকে যদি এক্সক্লুড করে শুধু লাইফের মানে আসল যেই খুশিটা অতটুকুই যদি আমরা নির্যাসটুকু নিতে পারি, নিয়ে আরেকজনকে যদি বুস্ট করতে পারি, আরেকজনকে যদি এরকম দুঃসময়ে তাকে মনে জোর দিতে পারি, তাহলে নাথিং লাইক দ্যাট। কেননা কাঁদাতে তো সবাই পারে, হাসাতে খুব কম লোক পারে। তো আই হোপ আই এম লাকি যে তোমাদের একটু হলেও বুস্ট করতে পারি, মজা করি, ইয়ার্কি মারি, অনেক অনেক মানে হয়তো যেগুলো নাকি খুব একটা হেলদি ওয়ার্ড না সেরকমও বোকা বোকা কথাবার্তা অনেক সময় বলি, বাট ট্রাস্ট মি আমার ইন্টেনশন ইজ টু স্টে পজিটিভ, তোমাদেরকে ভালো রাখা, আর সবাই ভালো থাকো, সবাই খুশি থাকো, অ্যান্ড ডেফিনেটলি সবাই নিজের বাবা মাকে প্রচুর সাপোর্ট করো। বাবা মা যেরকমই হোক স্টিল দেয়ার বাবা মা। তো অনেকের হয়তো অনেক গ্রাজ থাকে, মনে দুঃখ থাকে যে বাবা মাকে এটা করলো না, বাবা মা এটা কেন করেছে, ওটা কেন করেছে। ডোন্ট জাজ দেম, উই আর নো ওয়ান টু জাজ দেম, কেননা বাবা মাই আমাদেরকে এই পৃথিবীতে এনেছে, তো দে আর নেক্সট টু গড। তো সেই জন্য আই এম রিয়েলি হ্যাপি কে আমি এতটুকু হলেও আমার বাবার জন্য করতে পেরেছি, আমার মায়েরও যখন দরকার ছিল আমি পাশে থাকতে পেরেছি। সবাই হয়তো এই অপরচুনিটিটা পায় না। তো ইয়েস, লাভ ইউ অল, কিপ অন সাপোর্টিং, কিপ অন লাভিং। বিকাশ আগরওয়াল, আজকে উই আর সো গ্ল্যাড 2026 স্টার্ট হয়েছে অ্যান্ড হি ইজ উইথ হিজ পেশেন্ট, আমার বাবু, উইথ আ স্মাইলিং ফেস। দ্য ডক্টর ইজ স্মাইলিং, পেশেন্ট ইজ স্মাইলিং, লুকিং ভেরি গুড। তো আমরা অ্যাকচুয়ালি ভেরি প্যাশনেট অ্যাবাউট হিজ ট্রিটমেন্ট, কারণ ডক্টর হোল টিম নিয়ে এত সুন্দর করে পুরো ব্যাপারটাকে অপারেট করেছে। মানে আমাদেরকে বলেছিল 15% রিস্ক আছে, স্টিল উই হ্যাভ kept our trust on him, on his team. তো ডক্টর সেই ট্রাস্ট রেখেছে, আমরা সবাই এত ইমোশনাল হয়ে গেছিলাম, মানে এটা অনেকটা ক্রিটিক্যাল একটা সার্জারি ছিল, বাট স্টিল তুমি ফার্স্ট ইনিংটা জিতে গেছো বিকজ অফ হিম অ্যান্ড হিজ টিম। ঠিক আছে, তারপরে বাকি যেটা হবে সেটা তো হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ ডক্টর। আর এখানটাতে চলে এসছে বিজয়াও এসছে দেখার জন্য, রূপাই তো আছেই সারাক্ষণ। আজকে বাবু জল ভেতরে যেন না আটারে দিয়ে যদি করা যায় একদম না, ইঞ্জুরি এটাতে তো কোনো সেন্সেশন নেই, এটা যদি লাগান পেশেন্টের না না অলওয়েজ সিরিঞ্জ দিয়ে সো দ্যাট অ্যান্ড পরে ওনাকে বোঝানো আছে গজ নিয়ে উনি নিজে করবে, বিকজ ওনার যদি ব্যথা হয় উনি আটকাতে পারবেন। আপনি যখন করছেন ব্যথা হলে পেশেন্ট বুঝতে পারবেন, ওই জন্যই বেসিক্যালি ওটা হয়, ওটা কনসাস পেশেন্টে আপনি যখন করছেন পেশেন্ট চেঁচাতে পারবে, বলতে পারবে না। এখানে প্লাস্টিক সার্জারি করা হচ্ছে, কোনো সেন্স নেই। গুড।
হ্যাঁ সো দিস কোনো অসুবিধা নেই। ট্র্যাকিওস্টমি ব্লক করা আছে, বসিয়ে ভালো করে ফিজিও করা, স্টিম দেওয়া, আবার বলেছে একটু দূর থেকে যদি দেওয়া যায়। চেঞ্জ করে না এই সাইডে যেটা যে গজ পিস আছে পার ডে সেটা একদিন দুদিনে চেঞ্জ করে পার ডে যদি 24 আওয়ার্সে বের করে দিলাম। আর ওখানে কি ইয়ে দিতে হবে দুটা দিয়ে? এটা দিয়ে লোশন লোশন দেবো না? লোশন নেভার অন অলওয়েজ লোশন। হ্যাঁ আমি ক্লিয়ার হয়ে যাচ্ছি সবগুলো। আর এই যেটা টাইটা তাই চেঞ্জ করে দিতে হবে না করলেই চলবে? কোনো রুলস কিছু ঠিক আর ইনসুলিনটা একটা স্লাইডিং স্কেলে যেরকম আছে স্লাইডিং স্কেল প্লাস ল্যান্টাস দুটোই আছে, which is as per the advice of endocrinologist. রাত্রিবেলা 8টার পরে রাইস টিউব ফিডিং পাবে না, 9টা আর 10টার সময় অ্যাসপিরেট করবে। অ্যাসপিরেট কত? ওই 25% যদি থাকে? 25% কি রাইস টিউবকে অ্যাসপিরেট করে নিই হ্যাঁ যদি বেশি থাকে দেবো। যাই না, 8টার পরে আর কোনো ফিডিং, তাই জন্য সেফটির জন্য। ঠিক থ্যাংক ইউ। একটু দেখিয়ে দাও পুরোটা, হ্যাঁ মাউথ ওয়াশটা। থ্যাংক ইউ ডক্টর, आप खुद देख लेना है। আজকে কত তারিখ? 1st এপ্রিল। ও আজকে এপ্রিল ফুল, কিন্তু আমরা এপ্রিল ফুল করতে আসিনি। আমরা বাবুর রেডিয়েশনের ফাইনাল, মানে আমি ফাইনাল ব্লগটা আরও হয়তো 4-5 দিন পরে পোস্ট করবো, কেননা ভেবেছিলাম বাবু পুরো সুস্থ হয়ে গেলে, পুরো অপারেশন সাকসেসফুল হয়ে গেছে, সেগুলোর পার্টগুলো তো পোস্ট করেছি। বাট এখন ফাইনাল যেই পার্টটা ছিল যে বাবু কী করে ডিসচার্জ হলো, আইসিইউতে কতদিন ছিল, তো বাবুকে ডক্টর দিয়েছিল পোস্ট সার্জারি 30 রেডিয়েশন, কেমো নিতে পারবে না যেহেতু কিডনিতে প্রবলেম আছে। তো আজকে ফাইনাল লাস্ট রেডিয়েশন দিতে এসেছে, তার জন্য আমি আর বাইরে খুব খুশি। তুমি খুশি তো? প্রথমে যুদ্ধে জয় করেছো, এটাতে ঠিকঠাক করে সাকসেসফুল হয়েছে, তাই তো? আর এত শক্ত, এত মানসিকতার, এত সুন্দর সারভাইভ করছে এত কষ্ট হওয়ার সত্ত্বেও। তো হ্যাটস অফ টু হিম। 30খানা রেডিয়েশন নিয়ে বাবু আজকে শ্যাম্পেন করবো, আবার যাবো স্ক্র্যাপিয়ার্ডে, রূপাই পোগো সবাইকে নিয়ে যেতে হবে। তো ইয়াস, পার্টি 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 চাই, পার্টি হবে, মানে পার্টি তো ছাদেই হবে, হায়াতে, ঠিক আছে হায়াতে পার্টি হয়ে যায়। তো ইয়েস, সবাই মিলে সবার এফোর্ট আর ওপরওয়ালার আশীর্বাদ না থাকলে পরে এত বড় একটা যুদ্ধে আমরা এগোতে পারতাম না। তো ইয়েস, লাভ ইউ অল, কিপ অন সাপোর্টিং। এটা হচ্ছে লাস্ট ক্লিপ আমি অ্যাড করবো, যে ব্লগগুলো নাকি আমি অনেকদিন 2 মাস আগে করেছিলাম, আজকে হচ্ছে লাস্ট এন্ডিং লাইন। ওয়েট করছি এখনও বাবু 4 জনের পরে লাস্ট, মানে ফাইনাল ডাক্তারকে দেখিয়ে তারপরে বাড়ি যাবে। আজকে হচ্ছে 1st এপ্রিল, বাট বোকা বানাবার জন্য ভেবেছিলাম পায়েলকে, পায়েল নিজেই আমায় বোকা বানিয়ে দিয়েছে। ইটস সাচ বিউটিফুল অ্যান্ড হট গর্জিয়াস হেয়ার স্টাইল। আমি দেখে চমকে গেছি, ও সুন্দর বসে আছে ডক্টরের চেম্বারে। আমি এসেছি বাবুকে লাস্ট রেডিয়েশনের মানে কথা বলতে, আজকে রূপাইও এসছে, তো ভাবলাম ওর সাথে দেখা করে যাই, কারণ আমাদের পুরো বাবুর এই হসপিটাল জার্নিটার মধ্যে শি ওয়াজ আ গ্রেট সাপোর্ট। মানে ডক্টরের সাথে যতবার কোঅর্ডিনেট করতে হতো পায়েলই করতো। তো মোটামুটি ছোটোখাটো একটা ভালো খুব বন্ধু টাইপের হয়ে গেছে, তাই কফির বন্ধু, ম্যাগির বন্ধু, হসপিটাল বন্ধু। আমরা যাবো একটু। ইয়েস, আমরা এখন আবার লাস্ট আরেকবার কফি খেতে যাব। তো আমার এটাই বলার আছে যে হসপিটাল ডেজ তো সবার জন্য খুব ক্রুশিয়াল, খুব মানে একটা ডিপ্রেসিভ, একটা ট্রমাটাইজ হয়ে থাকে পেশেন্টরা। তো সেখানে যদি যে কোনো ডক্টরের এরকম একটা হাসমুখ, এরকম একটা কিউট, একটা ভাইব্রেন্ট অ্যাসিস্ট্যান্ট পায় ডক্টররা, ডেফিনেটলি তাহলে পেশেন্ট পার্টি আমাদের খুব ভালো লাগে, মানে আমাদের একটু মন ভালো হয়ে যায়, তাই তো? ওখানে আমার সাথে এখনো অব্দি একটা রিল করেন, ওকে নাচাতে পারিনি আমি এখনো, আদারওয়াইজ আমরা ম্যাগি ট্যাগি খেয়ে ভালোই ইয়ে করি। তো ইয়েস, কিপ অন সাপোর্টিং, কিপ অন লাভিং। তোমরা সবাই খুব ভালো থেকো।